চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের বহু গুণীজনের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিক আমাদের উজ্জীবিত করে আনন্দিত, উল্লসিত। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। চতুরঙ্গে আমাদের সাথে আছেন এই সময়ের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী মৌসুমী হামিদ এবং রৌনক হাসান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে এবং প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি দুজনকে, কারণ আপনাদের এই জুটির একটি নতুন সিনেমা এসেছে এবং বেশ সাড়া পাচ্ছে আমরা যতদূর জানি, নয়া মানুষ নামে। এবং রৌনক ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই, যেহেতু নাম ভূমিকায় আপনি অভিনয় করেছেন, যতদূর জানি আমরা নয়া মানুষ চরিত্রেই আপনি অভিনয় করেছেন, সিনেমাটি এবং নিজের চরিত্র নিয়ে যদি দর্শকদের কিছু জানাতেন। প্রথমত এটি বানভাসী মানুষের গল্প। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করে, তাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের প্রেম, তাদের জীবনবোধ, এই পুরোটি নিয়ে আসলে আমাদের সিনেমা নয়া মানুষ। আমিও এমন একজন বানভাসী মানুষের চরিত্রেই অভিনয় করেছি, আর বাকিটা আসলে সিনেমা দেখি দর্শকের বুঝতে হবে। তবে আমি যে জিনিসটি বলতে চাই এই চলচ্চিত্রের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে নয়া মানুষ 100% খাঁটি বাংলাদেশের গল্প, বাংলাদেশি চলচ্চিত্র। এই বাংলার জল, মাটি, আগুন, মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প। তো সেই জায়গা থেকে আমরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে একটি কাজ করেছি এবং সিনেমাটা যা দাঁড়িয়েছে তাতে আমি বিশ্বাস করি যে দর্শক হলে যখন যাবেন, দেখবেন, তার চোখের একটা আরাম হবে এবং আমার মনে হয় যে তিনি একটা সুন্দর ভাবনা নিয়েও বাড়ি ফিরতে পারবেন। এবং সেটা আমরা রিলিজ হওয়ার পর দেখতে পাচ্ছি, অসংখ্য দর্শক দেখে আমাদেরকে তাদের অনুভূতির কথা জানাচ্ছেন, অনেকে আবেগতাড়িত হচ্ছেন, অনেকের চোখ ছলছল করছিল শো শেষে, অনেকে হাউমাউ করে কেঁদেছেন, এমন প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। তো সেই জায়গা থেকে আসলে আমি খুবই কি বলবো এটাকে, উল্লসিত বা আপ্লুত অথবা এক ধরনের অন্যরকম একটা বোধের মধ্য দিয়ে আমি এই মুহূর্তে অতিবাহিত করছি। অবশ্যই অভিনন্দন, কারণ দর্শকদের ভালোবাসাই একজন শিল্পীর জন্য বা যে কোনো সৃষ্টিশীল মানুষের জন্য সবচেয়ে বড় পুরস্কার, এবং এই চলা অব্যাহত থাকুক এবং নয়া মানুষের জন্য শুভকামনা। এবার মৌসুমী, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো কাজ করছেন দীর্ঘদিন ধরেই, এবং দীর্ঘদিন ধরে এই কাজ করার যে প্রক্রিয়া, সেখানে নাটক থেকে শুরু করে মডেলিং থেকে শুরু করে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন। নয়া মানুষ নিয়ে আপনার প্রতিক্রিয়া এবং কাজের অভিজ্ঞতাটা যদি প্রথমে জানতাম। নয়া মানুষ নিয়ে প্রতিক্রিয়া রিলিজের পর ভাইয়া যেটা বললো, আমরা খুবই ইমোশনাল ফিডব্যাক পাচ্ছি, যেটা আমাদের কাছে খুবই এক ধরনের ব্লেসিংয়ের মতো মনে হচ্ছে। কারণ আমরা এরকম বহুবার হয়েছে, হাল ছেড়ে দিয়েছি হয়েও আবার ছাড়িনি আর কি। সো আমরা চেষ্টা করেছি একদম আমাদের নিজেদের একটা গল্প বলার, আমাদের দেশের গল্প বলার, আমাদের দেশের মানুষের গল্প বলার। তো সেই জায়গা থেকে যখন ইমোশনাল ফিডব্যাকটা আমরা বেশি পাচ্ছি, ওটা আমাদেরকেও অনেক আবেগ আপ্লুত করছে আর কি। এটাই হচ্ছে আমার এখনকার এক্সপেরিয়েন্স। অবশ্যই সেই সাথে, যেহেতু বানভাসী মানুষের গল্প, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, আমাদের পুরো দেশের প্রতিটি অঞ্চলে অসংখ্য নদী এবং তার শাখা নদী দিয়ে ভরা, এবং বেশিরভাগ অঞ্চলের মানুষই কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় বন্যা এবং বানভাসী যে সমস্যাটার কথা আমরা দেখি সবসময়, এটা দ্বারা আক্রান্ত হন। এবং এই যে জীবন, নদী তীরবর্তী মানুষের বিশেষ করে জীবন, এইটি ধারণ করতে আসলে আপনার প্রিপারেশন বা রিসার্চ কীভাবে করেছেন? আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অনেক পরে যুক্ত হয়েছি ছবিটির সাথে। আমি আসলে ওরকম প্রিপারেশন নেওয়ার সুযোগ পাইনি। পরে রৌনক ভাইয়ের সাথে কথা বললাম, রৌনক ভাই বললো যে চলো আমরা একদিন বা দুদিন আগে আমরা সেটে যাই, যেহেতু আমরা রিয়েল লোকেশনে শ্যুট করছি। সো আমরা একদিন আগেই সেটে যাই। তো সেটে যেয়ে ওখানকার চেষ্টা করেছি, যেই চরে আসলে মেইন লোকেশন আমাদের মানে করা হয়েছে, সেই চরের মানুষদের সাথে খুব চেষ্টা করেছি মেশার আর কি, কাছ থেকে মেশার। ওদের কস্টিউম নিয়েই আসলে যে যতগুলো শাড়ি আমি পরেছি এই সিনেমায়, প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা কস্টিউম আসলে ওই চরের মানুষদের কাছ থেকেই কালেক্ট করা। মানে আমার গয়না, শাড়ি, যতটুকু গয়না পরেছি, সাজগোজের যতটুকু জিনিস, যা দেখেছেন ছবিতে বা আপনি মানে যা দর্শক দেখেছে ছবিতে, সব কিছুই আসলে ওই চর অঞ্চলের মানুষের কাছ থেকে নিয়েই আমার পড়া আর কি ওখানে। সো আমি চেষ্টা করেছি ওনাদের ভিতরে থেকে আসলে চরিত্রটাকে ওনাদের মতো করেই ধারণ করার।
আর এই চরের যে দীর্ঘ অভিজ্ঞতা কাজের এবং এখানে যে কাজ করার যে সময়ের স্মৃতি, কোনো স্পেশাল স্মৃতি আছে কিনা যেটা আপনাকে মনে থাকবে অনেক দিন? মানে স্মৃতির চেয়েও আপনি অনুধাবন যদি বলেন তাহলে আমার একটা অনুধাবন বলতে পারি। আমি যেহেতু ওখানে একটা সিগনিফিকেন্ট চরিত্রে অভিনয় করেছি, সো ওখানকার মানুষদেরকে চেষ্টা করেছি, বা মোস্টলি উইমেন নারীদেরকে চেষ্টা করেছি আমি অবজার্ভ করার। ওনাদের অবজার্ভ করে আমি একটা জিনিস দেখেছি যে ওখানকার মহিলারা, নারীরা, ভাইয়া আমার মনে হয় তুমি আমার সঙ্গে একমত হবা, যে ওখানকার মহিলারা অনেক স্ট্রং মেন্টালি, মানে অনেক স্ট্রং, এবং তারা অনেক রিলিজিয়াস, তারা অনেক স্পিরিচুয়াল, এবং ওনাদের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ওনারা জানে না ওনারা কত জ্ঞানী বা ওনারা কত স্ট্রং, ওনারা এটা জানে না। ওনারা খুবই থাকে না, ধরেন একটা জীবনের একটা পর্যায়ে চলে আসার পরে মানুষের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। এটা মানুষ আমাদেরকে সময় বা এক্সপেরিয়েন্স আমাদেরকে অনেক পরিবর্তন করে দেয়। আমরা আমাদের স্বভাব থেকে শুরু করে আমাদের জীবন, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেয়। কিন্তু ওনারা ওই বোধটা ভিতরে ধারণ করেন, কিন্তু ওনারা ওইরকম সহজ সরলই থাকেন, ওই মায়াটা ওনাদের মধ্যে থাকে। ওনারা যতই মানে এটাই মানে লাইফের ওনাদের রিয়েলাইজেশন হয়ে যাক না কেন, যে আসলে কত রকম রিয়েলাইজেশন, ওইগুলো ওনাদের আসলে ব্যক্তিগতভাবে ওনাদেরকে ওইভাবে চেঞ্জ করেন। ওনারা জীবনটাকে ওই বৃহৎভাবেই ধারণ করেন, এবং ওইভাবেই ওনারা লাইফের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, সব কিছুর সঙ্গে ওইভাবেই লড়াই করেন। তো আমার মনে হয় আমি যদি ব্যক্তিগতভাবে আসলে ওখানে ওইরকম সিচুয়েশনের ভিতরে থাকতাম, আমি মনে হয় না ওই সিচুয়েশনগুলো হয়তো মানে পার করতে পারতাম। ওখানকার মহিলারা যেমন স্ট্রং। অবশ্যই, কিন্তু পরিবেশ পরিস্থিতি আসলে মানুষকে বদলে দেয়, এবং অদ্ভুতভাবে মানে ট্রলারে তুমি জানি তুমি ওটা তুমি খেয়াল করছিলা কিনা, ট্রলারে বাড়ি খেয়ে নৌকা ধরা ট্রলারে একজনের মানে হাত কেটে গেছে বা পা কেটে ফেলতে হয়েছে বা হাত কেটে ফেলতে হয়েছে, এরকম সিচুয়েশন কোনো একজন মাঝির। তো ওনার ওয়াইফ দেখলাম খুবই স্ট্রং, যে যা করে সৃষ্টিকর্তা ভালোর জন্যই করে, অসুবিধা নেই। ওনাকে থাকে না, ওনাকে টেক কেয়ার করছেন, ওনাকে সুস্থ করে তুলছেন, কোনো রকম ওনার কোনো বিরক্তি নেই, মনে করছেন এটাই ওনার ধর্ম, ওনার হাজব্যান্ডকে সুস্থ করে তোলা। এবং থাকে না, ভেঙে পড়ার কোনো চিহ্নই নেই, যে একটু এটা নিয়ে আফসোস করা বা কষ্ট পাওয়া, ইস এখন কি হবে, ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা। ওনাদের মধ্যে ওরকম কোনো দুশ্চিন্তাও আমি দেখি নাই, কম দেখছে একদম। আসলে সহজ মানুষ, ভোজে দেখ না মন নিত্য জ্ঞানে, এই জন্যই বলা আসলে। অবশ্যই রৌনক ভাই, আপনার এই চরে এই মানুষদের সাথে যে কাজ করা এবং তাদের সাথে যে ভাবের আদান প্রদান, তাদের কাছ থেকে তাদের জীবন আচরণ শেখা, এইখান থেকে আপনি নতুন কিছু দেখেছেন কিনা এবং আপনার অভিব্যক্তি এই বিষয়ে? যেটা হচ্ছে যে ও বলছিল, যেটা ওখানকার মানুষ যা জানে সেটা তো লেখাপড়া শিখে তারা জানেনি, তারা প্রকৃতি থেকে, অভিজ্ঞতা থেকে তারা শিখেছে, জেনেছে। আমাদের যেমন বৃষ্টি কখন হবে ওয়েদার ফোরকাস্ট দেখতে হয়, যে আমরা আবহাওয়ার নিউজটা দেখে জানি যে আচ্ছা কালকে বৃষ্টি হবে কি হবে না। ওরা আকাশের দিকে তাকিয়ে বলতে পারে, ওরা বাতাসের গন্ধে এবং বাতাসের বেগ দেখে ওরা বুঝতে পারে যে কয়েক ঘন্টা পর বৃষ্টি হবে বা ঝড় হবে কি হবে না, এরকম এই বিষয়গুলো তো তাদের আছে। এবং মানে আসলে টেক্সট আগে নাকি মানুষের এক্সপেরিয়েন্স আগে? মানুষ একটা বিষয় এক্সপেরিয়েন্স হয়, সেটা পরে লিখিত হয়। আমরা লেখাটা পড়ে জানি, আর যে মানুষটা জীবন অভিজ্ঞতা থেকে জেনেছে সে যখন এটা বর্ণনা করে তখন সেটা শুনে হয়তো অন্য কেউ লেখে। তো এই জায়গাটা তো আছেই। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যখন প্রথম থিয়েটার শুরু করি, আমি প্রথম শিখেছি যে অভিনেতার প্রথম কাজ হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ। তো যখন মানে আমার এমনিতেই একটি অভ্যাস রয়েছে যে আমি রাস্তায় যখন হাঁটি বা চলি গাড়িতে, আমি দেখি আগে হয়তো শুধুই অন্য কিছু দেখতাম, কিন্তু যখন অভিনেতা হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছি, থিয়েটার করা শুরু করেছি, তখন থেকে আমি অনেক বেশি মানুষ দেখার চেষ্টা করি। এবং আমি এখন এটা আমার ছেলের সঙ্গেও করার চেষ্টা করি। আমি ছেলেকে জিজ্ঞেস করি, বাবা এই যে দেখো এই মানুষটা যাচ্ছে, এই মানুষটা কি করে বলো তো? মানে আমি একটা মানুষ যাচ্ছে বা বসে আছে বা কিছু করছে, আমি কথা না বলে দূর থেকে দেখে আমি অনুমান করার চেষ্টা করি। এবং তো এই পর্যবেক্ষণটা আমার মানে অভিনেতা হওয়ার স্বপ্ন যখন দেখা শুরু করি তখন থেকে যখন জানতে পারি, তখন থেকেই এই চর্চাটা আমার মধ্যে ছিল, আছে। এবং সেই জায়গা থেকে আসলে প্রতিটা জিনিসই আমি খুঁটিয়ে দেখার চেষ্টা করি। ওই কৈশোরে একটা বইতে পড়েছিলাম যে সবাই তাকায়,
কিন্তু সবাই দেখে না। ইয়েস, সুন্দর। যেমন আমি মৌসুমীর দিকে তাকিয়েছি অনেকবার এখানে আসার পর, কিন্তু মৌসুমী কি কি পড়ে আছে আমি হয়তো বলতে পারবো না। হ্যাঁ, তো এখানে হচ্ছে তাকানো এবং দেখার মধ্যে পার্থক্য। যারা দেখে তারা বলে দিতে পারবে মৌসুমী গলায় কি পড়েছে, হাতে কি পড়েছে। আর আমি তাকিয়েছি হয়তো অনেকবার, কিন্তু আমি যদি না দেখি আমি কিন্তু বলতে পারবো না ও কি পড়ে আছে। তো এই জায়গাটা আসলে সবসময় আমাকে ব্যক্তিগতভাবে ইয়ে করে, এবং যখন একটা চরিত্র পাই বা একটা নতুন কাজে যুক্ত হই তখন তো সেই চরিত্রটার ভেতরেই বসবাস করার চেষ্টা করি এবং সেটা নিয়েই যত রকম ভাবনার জায়গা থেকে, যেমন এই ছবিতে কস্টিউম ডিজাইনার ছিলেন, তারপরও আমি নিজ থেকে অসংখ্য কস্টিউম নিয়ে গেছি এবং অধিকাংশ আমি আমার কস্টিউমগুলোই চলচ্চিত্রে ব্যবহার করেছি। ডিরেক্টর বলেছেন যে আমারটাই বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো হয়েছে। তো আমি কি করেছি, আমি করেছি যে একজন রিক্সা চালক বা আমার বাড়ির দারোয়ান, ওদের কাছ থেকে আমি পুরনো ব্যবহৃত লুঙ্গিগুলো নিয়ে ওদেরকে আমি নতুন লুঙ্গি দিয়েছি। তো রাস্তায় হয়তো কোনো একজন শ্রমিক যাচ্ছে, তার কাঁধে একটা শার্ট আছে, শার্টটা দেখে আমার পছন্দ হয়েছে, আমি শার্টটা করি কি ওকে টাকা দিয়ে একটা নতুন শার্ট কিনে দিই, অথবা টাকাটা দিয়ে দিই যে ভাই আপনি একটা নতুন শার্ট কিনে নিয়ে, আমি আপনার এই পুরনো শার্টটাই কিনতে চাই। তো এইভাবে আমি অনেক সময় মানে আমার যখনই যেটা মাথায় বা মনে ধরে তখনই আমি সেই কাজটা করে ফেলি। তো এই জায়গা থেকেই আসলে মানে চেষ্টা করা, মানে পুরোপুরি তো আসলে শতভাগ তো হয়ে ওঠা খুবই কঠিন, মানে কারণ ওই চরের মানুষটার জীবন তো আমি যাপন করিনি, এবং সে জন্ম থেকে যে প্রক্রিয়ায় বড় হয়েছে সেই জীবন তো আমি যাপন করিনি। অবশ্যই আমি অবজারভেশন থেকে, আমি তাদের সঙ্গে কথা বলা থেকে, তাদের বোধের জায়গা থেকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, তারপর আমি আমার নিজের মতো করে ডিরেক্টর এবং সকলের হেল্প নিয়ে একটি চরিত্র দাঁড় করিয়েছি। তো ফাইনালি দর্শকই আসলে জাজ করবে যে আমি কতটা ঠিকঠাক চরিত্রটা তৈরি করতে পেরেছি। এবং আমি খুবই কি বলবো, এক ধরনের উত্তেজনা বা উন্মাদনার মধ্যে ভুগছি এখন, যে গতকাল থেকে আমি যে দর্শক প্রতিক্রিয়া পাচ্ছি এটি আমাকে অনেক বেশি মানে উদ্বেলিত করছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে না, বোধহয় আমি সঠিক পথেই ছিলাম, বোধহয় আমি কিছুটা হলেও পেরেছি। অবশ্যই যে কোনো পরিশ্রম এবং ত্যাগ এবং সাধনার তো একটা রেজাল্ট আসেই, এবং সেটা মানুষকে অবশ্যই সাফল্যের দিকে এগিয়ে যায়। মৌসুমী, দর্শকদের এবং পরিবারের এবং কাছের মানুষদের বা অচেনা মানুষদেরও প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন, এবং আপনার চরিত্রটি নিয়ে আপনি কতটা খুশি? এখন আমার যেটা হয় সেটা হচ্ছে চরিত্র একবার করে ফেলার পর যখন ওটা পর্দায় দেখি তখন ওটা আমার আর ভালো লাগে না, মানে আমার মনে হয় যে আমার পারফরমেন্স ভালো হয় নাই, মানে আই কুড ডু বেটার। তো সেই রকম জায়গা থেকে আমি নিজের কথা আসলে অত দেখার পর মনে হচ্ছে সেখানে যদি এরকম করতে পারতাম, এখানে এরকম করতে পারতাম, আর একটু যদি করতে পারতাম ভালো হতো। তবে কাছের মানুষদের কাছ থেকে আমার পারফরমেন্স নিয়ে আমি খুবই 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 অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আমার কাজিন ছিল আমার সঙ্গে, আমার খালাতো ভাই বোন, ওরা দুজন ছিল, ছোট ওরা আমার চেয়ে অনেক। ওরা প্রথমবারের মতো আমার সাথে সিনেমা হলে গিয়ে আমার ছবি দেখলো, তো ওরা খুবই ইমোশনাল ছিল আর কি। মানে ইভেন সেকেন্ড শোটা, আমরা তো প্রথম শোতেও ছিলাম, সেকেন্ড শোতেও ছিলাম, তো সেকেন্ড শোর অর্ধেকের বেশি হয়ে যাওয়ার পর আমাকে চলে যেতে হয়েছিল, আমার একটা প্রমোশনের আর একটা ইন্টারভিউ ছিল, ওইখানে আমি চলে গিয়েছিলাম। তো শেষ করে বের হয়ে ও আমাকে ফোন করে জানিয়েছে, আপু খুবই সুন্দর, আপু খুবই সুন্দর, ওই লাস্টের রনক ভাই চিৎকারটা তো একদম বুকের ভিতরে, আপু আমি 3-4 বার কেঁদে ফেলছি, আপু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওরা এবং ওরা প্রথমবারের মতো আমার ছবি দেখলো সিনেমা হলে গিয়ে। সো এটা হচ্ছে কাছের মানুষদের প্রতিক্রিয়া। আর মোটামুটি দর্শক যারা দেখছেন বা যে কয়টা রিভিউ পেলাম সবাই বলছেন যে ভালো হয়েছে। তো এটাই তো মানে অনেক বড় পাওয়া আর কি। নিঃসন্দেহে দর্শক এবং দূরের দর্শকদের যেমন ভালোবাসা আমাদের কাছে খুবই জরুরি, কাছের মানুষদের ভালোবাসাও জরুরি, দুটো দুরকম আনন্দ দেয় এবং এই আনন্দ অব্যাহত থাকুক। কিন্তু এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন অভিনেতা রনক হাসান এবং অভিনেত্রী মৌসুমী হামিদ, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমরা বিরতির আগে মৌসুমী আপুর সাথে কথা বলছিলাম, এবার রনক ভাই আপনার কাছে জানতে চাই, একদম দীর্ঘদিন ধরে কিন্তু কাজ করছেন, মঞ্চনাটক দিয়ে শুরু আপনার
ক্যারিয়ার এবং লেখালেখির সাথেও সংযুক্ত হয়েছেন, চিত্রনাট্য লিখেছেন বা নাটক স্ক্রিপ্ট লিখেছেন, সেই সাথে অভিনয় চালিয়ে গেছেন এবং পরিচালনাও করেছেন। পরিচালক হিসেবে একজন মানে পরিচালক সত্তার জায়গা থেকে নয়া মানুষকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? আসলে আমি যখন অভিনয় করি তখন আসলে আমি পরিচালনার দিকটা ভুলে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি তো প্রফেশনাল অ্যাক্টর, পেশাদার অভিনেতা, এবং এক একজন ফিল্ম মেকার তো এক একজন ফিলসফার, মানে এক একজন নির্দেশকের পরিচালকের এক একটা ফিলসফি থাকে, জীবনবোধ দর্শন থাকে, সে তার মতো করে গল্পটা বলতে চায়। তো সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা নিয়ে ভাববার চেষ্টা করি না। একই গল্প দেখা যাচ্ছে 10 জন ডিরেক্টর 10 রকম করে তৈরি করত। তবে মানে সিনেমা শেষ হওয়ার পর আমি যে ছবিটা দেখলাম এবং আমি অভিনেতা হিসেবে যেরকম ভেবেছি বয়াতি তার কাছাকাছি যেতে পেরেছে আমার কাছে মনে হয়। এবং আমাদের কিছু লিমিটেশনস ছিল, যেমন বাজেট, মানে আমাদের এই চলচ্চিত্রে আসলে সেরকম কোনো বাজেট ছিল না, একেবারে ইন্ডি ফিল্ম মেকিং যেটাকে বলে আর কি, যে খুবই মানে কালেকটিভ ওয়েতে টাকা পয়সা জোগাড় করে এই সিনেমাটা ডিরেক্টর বানিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা একটা ভালো কাজের চেষ্টা করেছি। আমার ইনারিতুর একটা কথা খুব ভালো লাগে। তো ইনারিতুর একটা কথা বলেছেন যে এরকম, যে একটা সিনেমা বানানো যায়, একটি ভালো সিনেমা মানে একটি যুদ্ধ, আর একটা অসাধারণ সিনেমা এটা মিরাকেল। অসাধারণ চেষ্টা করে বানানো যায় না, ওটা মিরাকেলই ঘটে যায়। তো আমরা সবাই মিলে একটি ভালো চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছি, মানে এটাই আসলে একটা টিমের করার কাজ। তো সেই চেষ্টাটা আমরা করেছি এবং আমরা দর্শক যে প্রতিক্রিয়া পাচ্ছি, যারা দেখছেন, তাতে আমরা মানে খুবই আনন্দিত। এবং এখন মানে প্রত্যাশা এটাই যে আরও অসংখ্য মানুষ দেখুক এবং এই গল্পটা কেন বলছি যে খুব সমকালীন এবং প্রাসঙ্গিক। সম্প্রতি আমাদের সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বন্যা হলো, বন্যা কবলিত হলো, তারপর বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এবং সাম্প্রদায়িক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে, এই জায়গা থেকেও মানে একদমই সমকালীন এবং প্রাসঙ্গিক মনে হবে চলচ্চিত্রটি, যে কারণে আসলে অনেক বেশি দর্শকের কাছে এই সিনেমাটা পৌঁছানো দরকার। অবশ্যই আমরা জানি যে বানভাসী মানুষের গল্প, সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প নয়া মানুষ। সেই ক্ষেত্রে মৌসুমী, আপনার অভিজ্ঞতা কি এই সিনেমায়? মানে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখি আমাদের দেশের মানুষ কিন্তু আসলে সম্প্রীতি নিয়েই বসবাস করে, সবাই ধর্ম, বর্ণ, জাত সবাই নির্বিশেষেই, কিন্তু অনেক সময় আমরা দেখি রাজনীতির কারণে বা আন্তর্জাতিক রাজনীতির কারণে আমাদের ব্যক্তিগত মানে কি বলে স্বার্থ হাসিলের প্রয়োজনে বা রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ বা অর্থনৈতিক স্বার্থ, বিভিন্ন সময় বিভিন্ন স্বার্থের কারণে বিভেদ করা হয় এবং সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়। নয়া মানুষ এই ক্ষেত্রে কি মেসেজ দিবে মৌসুমী আপু? আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? নয়া মানুষ এই ক্ষেত্রে খুবই স্ট্রং কিছু মেসেজ দিবে আমার কাছে মনে হয়। যে আসলে সবার আগে আসলে আমরা ছোটবেলা থেকেই এই লাইনটা মানে আমরা পড়ে আসছি বা শুনে আসছি, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। কিন্তু আসলে আমাদের বর্তমান ভাইয়া যেরকম বললো, সমসাময়িক যে পরিস্থিতি, আমাদের যে ধরনের মনস্তাত্ত্বিক জায়গায় আমরা যেখানে বসবাস করছি, আমরা খুব অস্থির, খুবই কম ধৈর্য সম্পন্ন হয়ে যাচ্ছি দিনের পর দিন। সারাক্ষণ শর্ট ভিডিও দেখি আমরা মোবাইলে, আমরা 2 ঘন্টা একটা জায়গায় বসে আসলে বা 1 ঘন্টা বসে একটা কন্টেন্ট দেখার ধৈর্য ইদানিং আমাদের হচ্ছে না। সো আসলে সেই ক্ষেত্রে এই গল্পটা আসলে মানুষ হতে বলার এক ধরনের মেসেজ দেয় যে সবার আগে মানুষ হও, এবং ভালোবাসা বা কাইন্ডনেসের মেসেজ দেয়। দাঙ্গা হাঙ্গামার চেয়েও এটা ও মেসেজ দেয় কাইন্ডনেসের, যে একটা কাইন্ডনেস সম্পর্কে একটা জায়গার মানুষজন জানে না আসলে। তাদের ভিতরে হয়তো কারোর ভিতরে আছে, কারোর ভিতরে নেই, কিন্তু ব্যক্তি স্বার্থে দেখা যায় যে যাদের ভিতরে নেই তারা ব্যক্তি
স্বার্থে আরেকজনের ক্ষতি করে বা শুধু শুধু কোনো কারণ ছাড়াই আমরা যেভাবে যেটা চেষ্টা করি সেরকম ধরনের, এবং আমরা ক্লু খুঁজি আসলে কোন জায়গায় আমরা আগুনটা ধরাবো, এবং আমরা জানিও এখানে আগুনটা ধরলে হয়তো অনেক মানুষ ওই আগুনের দাউ দাউ করে জ্বলে পুড়ে মারা যাবে, কিন্তু আমাদের ওই ছোট্ট একটু জিদ বা ছোট্ট একটু ইগোটাকে আমরা সামাল দিতে না পেরে আমরা অনেক বড় বড় অন্যায় করি। সেখানে একটা নয়া মানুষ, একটা নতুন মানুষ একটা জায়গায় আসে, সবাইকে ভালোবাসতে শেখায় বা ভালোবাসার ভিতরে কোনো ভেদাভেদ করে না, কাইন্ডনেসের ভিতরে কোনো ভেদাভেদ করে না, বা রিলিজিয়নের ভিতরে কোনো ভেদাভেদ করে না। নয়া মানুষ, ওর কাছে সবাই মানুষ, ওর কাছে ওর হৃদয়ে ওর সৃষ্টিকর্তা সবাই সমান, ওর কাছে আল্লাহ, ঈশ্বর, ওর কাছে ভগবান, ওর কাছে সৃষ্টিকর্তা সবাই সমান, মানে কেউ কারোর চেয়ে কম না। ও হয়তো বিশ্বাস করছে ওর রিলিজনে, কিন্তু ও আর একটা রিলিজনকে ও কখনোই অশ্রদ্ধা করছে না। বা মানে এই সিনেমার যেটা মানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এদেশের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষরা কীভাবে ধর্মটাকে দেখে, এবং এটি খুবই বিস্ময়কর যে সাধারণ মানুষ কিন্তু খুব সাধারণভাবে, খুব সহজভাবেই ধর্মকে দেখে। এত জটিল কিন্তু সাধারণ মানুষরা করে না। হ্যাঁ, অবশ্যই জটিলতা তৈরি করে অসাধারণ মানুষ, মানে সেই অসাধারণ শিক্ষিত মানুষজন, ওই চরের বেশিরভাগ লোকজনেরই মানে একাডেমিক্যাল এডুকেশন বোধহয় খুব বেশি না ভাইয়া, বলো। ওখানে 50টা ঘর বা 60টা ঘরের মানুষ থাকে চরের মধ্যে, সেখানে ইলেকট্রিসিটি নেই। যারা ওই সোলার মানে সৌরবিদ্যুৎ বসাতে পেরেছে তাদের বাড়িতে একটু আলো জ্বলে। যে স্কুল ঘরটা ছিল সেই স্কুল ঘরে কোনো বিদ্যুৎ নেই, এবং ওটা ছিল আমাদের ক্যাম্প। তো সেখানে আমরা ওই পাটি বিছিয়ে সেখানেই বসতাম, সেখানেই মেকআপ চলতো, সেখানেই বিশ্রাম চলতো, এবং যে টিন শেড, সে টিনের নিচে আবার কোনো কি বলে সলিংও নেই, ডিরেক্ট টিনের গরমটা আমাদের গায়ে লাগতো। তো আমরা ওখানেই এভাবেই করেছি। তো ওইখানকার মানুষরা ওদের যে সহজ জীবনটা, এটি খুবই বিস্মিত করে, এবং আমাদের গল্পের জায়গাটাও ছিল সেরকম। এবং গল্পের সঙ্গে মানে ডিরেক্টরের সবচেয়ে বড় মুন্সিয়ানা আমি এটা বলবো যে প্রথমত ডিরেক্টরের সবচেয়ে বড় প্রথম কাজ কি, একটি তার সে কীরকম গল্প বলতে চায় এরকম একটি পাণ্ডুলিপি নির্বাচন করা। সেই জায়গায় আমাদের ডিরেক্টর এরকম একটি পাণ্ডুলিপি নির্বাচন করেছে, এবং সে এমন একটি লোকেশন খুঁজে বের করেছে যেটি শতভাগ এই গল্পের জন্য প্রযোজ্য, এবং এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। মানে যেন ও একজন আর্ট ডিরেক্টর আমাদের ডিরেক্টরের জন্য এই পুরো চটটি বানিয়ে রেখে দিয়েছে, এই ছবিটা এসে শুটিং করো, ব্যাপারটা হচ্ছে এরকম। অবশ্যই সেই ক্ষেত্রে তো একটু বড়, কারণ লোকেশন চুজ করা অনেক বড় একটা বিষয়, এবং এই গল্প অনুযায়ী লোকেশন পাওয়াটাও অনেক বড় ভাগ্যের ব্যাপার। এবং আমরা তো জানি যতদূর যে মাঝখানে আপনারা 2 বছর ধরে এই সিনেমার কাজ চলেছে, এবং অনেক বাধা এসেছে, ফান্ড নিয়ে যেমন বাধা ছিল, প্রকৃতিরও নানান পরিহাসের শিকার হতে হয়েছে। চিত্রাং ঝড়ে আপনাদের পুরো সেট এলোমেলো হয়ে গেছিল যতদূর আমরা জানি। এই বিষয়ে যদি কিছু জানাতেন, আসলে ঝড়ে কি রকম পরিস্থিতি? এটা হচ্ছে যে নয়া মানুষ নয়া ঘর তোলে, এটা আমাদের তৈরি করতে হয়। তো সেটি মানে ইন্টারেস্টিংলি মানে গল্পের মতোই ঝড় এসে উড়িয়ে নিয়ে যায়। আবার আমরা শুটিং বন্ধ করে চলে আসি, কিন্তু ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার থেকে যায় সে, তারাও এখানে, তারা ঝড়ের শ্যুট করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। মানে ওরা ঝড়টাও শ্যুট করার চেষ্টা করছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো সব কিছু মিলেই আমরা শহরে থাকতাম, শহর থেকে মানে আর্টিস্টরা, টেকনিশিয়ানরা ওখানেই থাকতো, ওখান থেকে মানে মূল ভূমিতে এসে থাকতো আর কি। তো আমাদের জার্নিটা ছিল এরকম, প্রত্যেকদিন সকালে কিছুদিন ছিলাম, 4-5 দিন আমি ছিলাম ওইখানে টিনের ঘরে। তো প্রত্যেকদিন যেটা হতো যে সকালবেলা সিএনজিতে করে 40 মিনিট যেতে হতো, তার মধ্যে 20 মিনিট ছিল এবড়ো থেবড়ো ভাঙা রাস্তা। সিএনজি থেকে নেমে 10 মিনিট হেঁটে ঘাটে যেতাম, ঘাট থেকে একটি ট্রলার নিয়ে 30 মিনিট জার্নি করে তারপর আমরা চরে পৌঁছাতাম। আমরা এই জার্নির গল্পটি শুনবো, কিন্তু আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা বিরতি থেকে ফিরে এসে পুরো গল্পটি শুনবো, এবং পুরো ঘটনাগুলো সম্পর্কে, নয়া মানুষ সম্পর্কে আরও নানা তথ্য জানতে থাকবো। চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন জনপ্রিয় 2 অভিনয় শিল্পী মৌসুমী হামিদ এবং রনক হাসান, এবং আজ কথা হচ্ছে আপনাদের নতুন সিনেমা নয়া মানুষ নিয়ে। বিরতির আগেও নানা কিছু শুনছিলাম আমরা, কিন্তু খুব সম্প্রতি নয়া মানুষের টাইটেল সং রিলিজ হয়েছে, আমরা একটু গানটি দেখতে চাই। এবং দর্শক,
এই মুহূর্তে আমরা নয়া মানুষের একটি গান সম্প্রচার করছি। এই সিনেমার গান নিয়ে তো অনেক কাজ হয়েছে, আমরা যতদূর জানি কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে গান হয়েছে এবং সেই সাথে টাইটেল সঙ্গে গান গেয়েছেন চন্দনা মজুমদার এবং বাউল শফি মণ্ডলের মতো গুণী সব শিল্পীরা। গানগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা, বা গানের শুটিংগুলো কিভাবে হয়েছিল? আসলে এই চলচ্চিত্রের গানগুলো কিন্তু একটা সম্পদ। মানে এই যে গানটা আমরা মাত্র দেখলাম, চন্দনা মজুমদার এবং শফি মণ্ডল গেয়েছেন, লিখেছেন রণক ইকরাম এবং আরও একটি গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজি, সুজন হাজং। হ্যাঁ, তো আরেকটি গান গেয়েছে অনিমেষ রয়, মাশা ইসলাম। তো আরেকটি বেলাল খান করেছেন। তো মানে 4টা গান আছে আমাদের এই চলচ্চিত্র, 4টা গানই আসলে মানে ভীষণ সুন্দর। আমার কাছে মনে হয় যে এই 4টি গানও বাংলা চলচ্চিত্রের গানগুলোর মধ্যে একটি বিশেষ জায়গা আগামীতে রাখবে। অবশ্যই রাখুক। এবং মৌসুমী আপু, আপনি এই জায়গা থেকে গানগুলো কেমন লেগেছে? কারণ গানের শুটিংয়ে তো অংশ নিতে হয়েছে, এই গানগুলো তো গুনগুন করে গাওয়ার কোনো ব্যাপার থাকে কিনা? আপনি তো অনেক সময় গান হ্যাঁ, আমি যেটা করি, আমি যখন আউটডোরে শুটিংয়ে যাই আমার কাছে স্পিকার থাকে, মানে গান শোনার খুবই পাগল আমি। আমাদের নয়া মানুষের সময় আমার কাছে স্পিকার ছিল, তো দেখা যেত যে আমরা সারাদিন যতক্ষণ শুটিং করতাম ততক্ষণ তো করতাম, যতক্ষণ ফ্রি বসে থাকতাম। সোহেল যেটা করেছে সেটা হচ্ছে, আমাদের পরিচালক যেটা করেছেন, তিনি স্ক্রিপ্টের সাথে সাথে 4টা গান উনি আগেই করিয়ে রেখেছিলেন। এই গানগুলো উনি পাঠিয়ে রেখেছিলেন যে এই গানগুলো আমি করেছি এই চলচ্চিত্রের জন্য, এই গানগুলো এই চলচ্চিত্রের ভিতরেই থাকবে। তো আমি যেটা করতাম সারাদিন, আমরা আমাদের পরিচালকের যারা আছে, সেটে যারা ছিল, আমরা শুটিং যতক্ষণ চলতো শুটিং চলতো, কিন্তু বাড়তি টাইমে বেশিরভাগ সময় আমার স্পিকারে এই গানগুলোই বাজতো। মানে আমরা মানে বলতে গেলে পুরো সিনেমা শুটিং করেছি এই গানগুলো শুনে শুনেই। মানে ধুনটাতে থাকা এবং ওই পরিবেশটাতে থাকা, এটাও নিশ্চয়ই হেল্প করেছে এই বিষয়গুলো। রনক ভাই, সেই সাথে দর্শকদের নয়া মানুষ দেখতে হলে ডাকতে হলে কোন বিষয়গুলো নয়া মানুষের বেশি সবচেয়ে শক্তিশালী দিক বা নয়া মানুষের সবচেয়ে আকর্ষণীয় দিক আপনি জানাতে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু জানাতে চান? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা একটি গল্প বলবার চেষ্টা করেছি, আমাদের ডিরেক্টর গল্প বলবার চেষ্টা করেছে। সেই জায়গা থেকে এই ছবির সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই ছবির গল্প, এই ছবির চরিত্রগুলো এবং আমাদের এই গ্রাম বাংলা, আমাদের বাংলাদেশ, বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জীবনের দর্শন, তাদের জীবনের প্রেম সম্পর্ক এবং সম্প্রীতির যে গল্পটা বা জীবন বা দৃষ্টিভঙ্গিটা তাদের আছে, সেটি দেখলে আমরা আমাদের আসলে অনেক সমস্যা থেকেই বোধহয় আমরা যারা নাগরিক জীবনযাপন করি এবং আমাদের অসংখ্য মানুষের অসংখ্য সমস্যার সমাধান হয়ে যাবে। যে এই অতি সাধারণ মানুষের সাধারণ ভাবনার জায়গা থেকে তার জীবনটাকে কি অসাধারণভাবে দেখে, এটিও আসলে এই চলচ্চিত্রের একটি অন্যতম শক্তি আমার কাছে মনে হয়। এবং আরও সবচেয়ে বড় কথা যে এই সিনেমার লোকেশন, গল্প, চরিত্র, অভিনয় এগুলো তো আছেই, এই সিনেমার লোকেশনটাও আসলে অসাধারণ সুন্দর। আমি বারবারই বলছিলাম যে জল, মাটি, আগুনের গল্প, তার মানে এই গল্পে জল আছে, মাটি আছে, আগুন আছে এবং এই তিনের সমন্বয়ে যে মানুষ, সেই মানুষ আছে, মানুষের সম্পর্কের গল্প আছে, প্রেমের গল্প আছে এবং সবচেয়ে বড় কথা যে সম্প্রীতির গল্প আছে। অবশ্যই। আর আমাদের আবহমান বাংলার যে সাংস্কৃতিক পরম্পরা, এই জল, মাটি এবং এই সিনেমায় স্ট্রং ডায়ালগ, বাউল গান আছে, বাউল গান আছে, আধ্যাত্মিক গান আছে, প্রেমের গান আছে, এখানে পুঁথি পাঠ আছে। তো আমার এই বাংলা সংস্কৃতির অনেক কিছুই আসলে অনেক উপাদান নিয়েই আসলে এই চলচ্চিত্রটা তৈরি হয়েছে, যে কারণে আমি বলি যে এটি একেবারেই বাংলাদেশি গল্প, বাংলাদেশের চলচ্চিত্র, একেবারেই বাংলার গল্প। এবং আসলে আমরা এখন যেটা দেখছি, যদি আমরা পার্শ্ববর্তী দেশেও দেখি, বলিউডের সেই চোখ ধাঁধা ইন্ডাস্ট্রি বাদ দিলে মালায়ালাম, তামিল, কন্নড় যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, বিশেষ করে মালায়ালামরা যারা, তারা কিন্তু নিজস্ব সংস্কৃতি, নিজস্ব অঞ্চল, নিজস্ব জীবনধারা, নিজেদের গল্প নিয়ে ছোট ছোট বাজেটে দারুণ গল্প নিয়ে কিন্তু ভালো ভালো সিনেমা তৈরি করছে। এবং এখানে কিন্তু দর্শক একটু ভিন্নতার স্বাদও পাবে, কারণ আমাদের বিগত অনেক দিন ধরেই যে যেটা বলছিলেন যে ফর্মুলা ছবি বা এক ধরনের ছকে বাঁধা চলচ্চিত্র এবং জীবনের থেকে অনেক বাইরের গল্প, লার্জার দ্যান লাইফ বলা হচ্ছে, লার্জার দ্যান লাইফ, হ্যাঁ, ফ্যান্টাসি নির্ভর গল্প দেখছে ক্রমাগত, সেটা টেলিভিশন ওটিটিতে হোক বা চলচ্চিত্রে হোক। তো সেখান থেকেও কিন্তু এটি একটি ব্রেক হয়, মানে হঠাৎ করে এই গল্পটা আসলে দর্শককে অন্যরকম একটি স্বাদও দেবে, যে না,
এবং এই জন্যই আমি বারবার বলছি যে দর্শক যদি সিনেমা হলে যায় তাহলে তার চোখে যে আরামটা লাগবে এটি আসলে বলে বোঝানো যাবে না, এটি আসলে দেখতে হবে। অবশ্যই আমরাও আশা রাখি দর্শকরা হলে গিয়ে এই সিনেমাটি দেখবে। এবং মৌসুমী, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু জানাতেন, কিভাবে আহ্বান জানাবেন নয়া মানুষ দেখতে হলে আসার জন্য? নয়া মানুষ ওই যে একটু ভিন্ন কিছুর একটু টেস্ট নেওয়া বা গতানুগতিক ধারার থেকে বের হয়ে, আমরা তো দেখি লার্জার দ্যান লাইফ সিনেমাটাই তো আমরা দেখি, তো তার যখন এই যে ব্রেকটা, একটা ব্রিদিং স্পেস তো দরকার হয়, তা না হলে দেখা যায় যে কিছুদিন পরে ওই লার্জার দ্যান লাইফ ওই সিনেমাও ভালো লাগবে না, একঘেয়ে হয়ে যাবে। সো মাঝে এরকম একটা ব্রিদিং স্পেস পাওয়া যাবে এই সিনেমাটা দেখলে। এবং বললাম তো যে মানুষের খুব অসাধারণ সুন্দর ডায়লগ আছে, খুবই ইমোশনাল, যেই ঘটনাগুলো, ছোট ছোট ঘটনা প্রবাহ আপনাকে অনেক ইমোশনাল করবে, অনেক জীবন নিয়ে আপনাকে নতুন করে ভাবতেও শেখাবে আর কি, ওই অনুভূতিটা আপনার ভিতরে থেকে যাবে। তো গতানুগতিক ধারা থেকে বাহির হয়ে যদি একটু ফাইটিং, মারামারি বা 100 জনের গ্রুপ ডান্সের বাইরে যদি আমরা একটু অন্য কিছু দেখতে চাই, ধরেন ওই যেটা ভাইয়া বলছিল যে আমাদের সব ইন্ডাস্ট্রি তো চেঞ্জ হচ্ছে। ইভেন গতবার কলকাতার একজন ডিরেক্টরই তো, বাঙালি ডিরেক্টরই মনে হয় উনি ক্যানসে উনি বেস্ট অ্যাক্ট্রেস হলেন আর কি। তো আসলে আমাদের ওই গল্পটাও কিন্তু গতানুগতিক ধারার বাইরের ফর্মুলা ছবি না, ওইটা খুবই জীবনবোধের ছবি। সো যদি একটু আমরা এই ছবিগুলোকে দর্শকরা যদি দেখেন তাহলে আপনাদেরও, দর্শকদেরও ভালো লাগবে। এবং আসলে আমার মনে হয় বাংলা সিনেমার যে টেস্টের বা কন্টেন্টের ভ্যারাইটি তৈরি হবে, কারণ এখন একই টাইপের সিনেমা তো আরও অনেক ধরনের জনরা আছে, অনেক ধরনের কন্টেন্ট আছে যেগুলো আসলে সব দেখা উচিত আমাদের। তো এটা হচ্ছে ওরকম একটা ব্রিদিং স্পেস দিবে। এই কারণে আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা প্লিজ হলে আসুন, হলে এসে ছবিটা দেখুন। আমরা এটাই চাই যে ছবিটা দেখে যদি একটু হলেও আপনার কোনো কিছু জীবনে কোনো কিছু মনে করিয়ে দেয় বা একটু যদি চোখটা চিকচিক করে, ওটাই আমাদের সার্থকতা হবে। অবশ্যই আমরাও সেই আশা রাখি। আপনাদের দুজনের জন্যই শুভকামনা রইল এবং পুরো নয়া মানুষ টিমের জন্য শুভকামনা রইল। এবং এই সিনেমায় অন্যান্য যারা অভিনয় করেছেন, আশিস খন্দকার, জুনা চৌধুরী বা সঞ্জনা মেহরানো, আরও অনেকেই অভিনয় করেছেন, বেশিরভাগই মঞ্চ থেকে আসা, তাদের জন্য শুভকামনা। নয়া মানুষের সফল হোক নয়া মানুষ। এবং আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা, দর্শকদের কাছে আজকে বিদায় নিচ্ছি। তার আগে দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, চতুরঙ্গে এই ছিল আজকের আয়োজন। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।